Citizens' views. where citizens are journalists. বিসমিল্লাহির রহমানির রহিম। দর্শক মণ্ডলী, দুটো বিষয়ে আলাপ করার জন্য মূলত এই এখন হঠাৎ করে অনলাইনে আসা এবং আপনাদের সঙ্গে মত বিনিময় করা। প্রথমত হচ্ছে যে গতকালকে স্বরাষ্ট্রমন্ত্রী, আপনারা দেখেছেন যে স্বরাষ্ট্রমন্ত্রী আওয়ামী লীগের রাজনীতি করার ব্যাপারে একটা মন্তব্য করেছেন এবং যে মন্তব্যর কারণে সারা দেশে যারা আন্দোলন করছেন এবং সাধারণ মানুষের মধ্য থেকে একটা মিশ্র প্রতিক্রিয়া এসছে। সো ওনার মন্তব্যটা আগে আমরা শুনে নিই, তারপরে আমরা আলোচনা করি। আমি জানি না রোগ জড়ো করুক আর যাই করুক, আমি আপনাদের কাছে অনুরোধ করি এমন কিছু করবেন না যে আপনাদের জীবন বিপন্ন হয়। কারণ এদেশের পাবলিক এখনো আপনাদের গ্রহণ করতে আসেনি। আমি বরং মনে করি আপনারা আপনাদের পার্টি রিঅর্গানাইজ করেন। এই পার্টির অনেক অবদান আছে বাংলাদেশে, এটা আমরা ডিনাই করতে পারি না। পার্টিকে রিঅর্গানাইজ করেন, একটা পলিটিক্যাল পার্টির মতো যেভাবে থাকে। ইলেকশন আসলে ইলেকশন কন্টেস্ট করবেন, জনগণ ভোট দিলে ভোটে যাবেন। এই 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 কী বলে, এই স্বপ্নটা যদি আপনারা দেখেন তাহলে কি করবেন? আপনারা এই দেশকে আরেকজনের হাতে তুলে দেবেন। স্যার একটু তাহলে কি আমরা আপনি এত বড় মানুষের দল যিনি এদেশ স্বাধীন করেন, এতে তো কোনো সন্দেহ নেই, কারো সন্দেহ থাকার কথা না। উনি স্বাধীনতার নেতৃত্ব দিয়ে ওনার নামে মুক্তিযুদ্ধ হয়েছে, স্বাধীনতা হয়েছে, তারপরে তা বাকি সেই দল এরকম ভাবে ভেঙে পড়ে যাবে যে লোকে এখন লুকিয়ে বেড়াচ্ছে যে আবার পেলে কি জানি। আমি ওনাদেরকে আশা দিচ্ছি, কথা দিচ্ছি যে আপনারা দল গুছিয়ে নেন। আপনাদের দলকে তো ব্যান করান, আর এই ব্যান করাটা একটা দলের ব্যান করা আনলেস যদি ওই ধরনের জঙ্গি না হয়। ওকে, আপনারা দেখলেন যে স্বরাষ্ট্র উপদেষ্টা উনি বলেছেন যে উনি আওয়ামী লীগের একজন অনেক আগে থেকে উনি আওয়ামী লীগের দলকে পছন্দ করেন এবং আওয়ামী লীগ আবার নতুন করে রাজনীতি করুক সেটা উনি চান, এবং আওয়ামী লীগকে আবার সবাই পুনর্গঠন করুক, আওয়ামী লীগের কার্যক্রম মাঠে থাকুক সেটা উনি চান। তো সেক্ষেত্রে সাধারণ মানুষের যে মিশ্র প্রতিক্রিয়া, পুনর্বাসন করতে চায়, যারা খুনি হাসিনাকে পুনর্বাসনের মতো বক্তব্য দিতে চায়, আমরা ছাত্র ছাত্রতা যেভাবে তাদেরকে উপদেষ্টা বানিয়েছি, ঠিক একইভাবে গদি থেকে ছুড়ে নামাতে আমরা দ্বিধা করব। আজকের এই মঞ্চ থেকে আমি 3টি দাবি জানাতে চাই। 1 নম্বরে, যারা খুনিদেরকে পুনর্বাসন করার জন্য ব্যাকস্টেজে মেকানিজম করছেন, আপনাদের এই প্লটিং এর আমরা 20 দাঁত ভেঙে দিব। এই মিশ্র প্রতিক্রিয়া, দুই ধরনের প্রতিক্রিয়া দেখা দিয়েছে। একটা হলো যে না, রাজনীতি করার অধিকার অবশ্যই সবার আছে বাংলাদেশে, কিন্তু গত 15-16 বছর ধরে যে আওয়ামী লীগ সাধারণ মানুষের উপরে যে তাণ্ডব চালিয়েছে, বিশেষ করে গত 16 বছরে যে যে পরিমাণ হত্যা, সন্ত্রাস এবং খুন গুমের রাজত্ব কায়েম করেছে, সেক্ষেত্রে আওয়ামী লীগের রাজনীতি করার অধিকার আছে কিনা এটা একটা বড় প্রশ্ন। এবং মানুষ মনে করে, বেশিরভাগ মানুষই মনে করে যে বর্তমানে আওয়ামী লীগের রাজনীতি করার কোনো অধিকার নাই। যে দলের প্রধানমন্ত্রী একটা গণহত্যা করে পিছনের দরজা দিয়ে পালিয়ে গিয়েছে, যে দলের মন্ত্রী এবং এমপিরা এখনো পর্যন্ত পলাতক রয়েছে, এবং শেখ হাসিনার পলায়নের পরে একটি নেতাকর্মী মাঠে এসে এখনো পর্যন্ত পার্টির কথা বলতে পারে নাই, এবং তারা হচ্ছে জনরোষের মধ্যেই আছে। অর্থাৎ যেখানে জনগণ দেখতে পাচ্ছে যে আওয়ামী লীগের কোনো নেতা কিংবা মন্ত্রী কিংবা এমপি জনসমক্ষে আসছে, সাথে সাথে তাকে ধরে ফেলছে। তো এরকম একটা পরিস্থিতিতে স্বরাষ্ট্র উপদেষ্টার এই যে বক্তব্য, এই বক্তব্য একটি প্রশ্ন জনমনে দেখা দিয়েছে। তাহলে স্বরাষ্ট্রমন্ত্রী কি আওয়ামী লীগকে পুনর্বাসন করার জন্যই কি উপদেষ্টা নিয়োগ হয়েছেন? ওনার বক্তব্য অনেকে সেটা মনে করছেন, আবার অনেকে মনে করছেন হ্যাঁ, উনি যেহেতু আমরা একটা নতুন রাজনীতি ধারা সৃষ্টি করতে চাই, সেক্ষেত্রে আওয়ামী লীগের অবশ্যই রাজনীতি করার অধিকার আছে।
এক্ষেত্রে মানুষের কথা হলো যে ইয়েস, আওয়ামী লীগের অবশ্যই রাজনীতি করার অধিকার আছে, কিন্তু এখানে প্রশ্ন সেটা হলো যে দল হিসাবে আওয়ামী লীগের বিচার হবে কিনা গণহত্যার জন্যে, এবং গত 10, 16, 17 বছর যে অবৈধভাবে ক্ষমতায় আছে আওয়ামী লীগ সরকার হিসাবে, আওয়ামী লীগ সরকার গঠন করেছে অবৈধভাবে 2014 নির্বাচন, যে নির্বাচনে কোনো দল অংশগ্রহণ করে নাই, 2018 নির্বাচন যেটা রাতের ভোট, যেটা দিনের ভোট রাতে হয়েছে, এটা সবাই জানে, 2018 সালের নির্বাচন, এবং 2024 সালের যে নির্বাচন যেটা হয়ে গেছে সেটা আপনারা জানেন যে ডামি নির্বাচন হিসাবে সবাই জানে। সুতরাং যে দল তিনটা নির্বাচন অবৈধভাবে বাংলাদেশের ক্ষমতায় আছে, সেই দলে রাজনীতি করার অধিকার আছে কিনা এটা জনগণ সিদ্ধান্ত নেবে। এটা হচ্ছে আমার ব্যক্তিগত মতামত। অবশ্যই সেটা জনগণের উপরে ছেড়ে দিতে, প্রয়োজনে গণভোট নেওয়া যেতে পারে, অথবা আগামীতে এই উপদেষ্টা পরিষদ যেটা এখন বাংলাদেশের শাসনভার যারা গ্রহণ করেছেন, যে খণ্ডকালীন এবং যে সাময়িক সময়ের জন্য আগামী নির্বাচন না হওয়া পর্যন্ত, আগামী নির্বাচনে যারা অংশগ্রহণ করবে আওয়ামী লীগ বাদে অন্য যে দল অংশগ্রহণ করবে, যারা সরকার ব্যবস্থা আসবে, তারা হয়তো সংসদে সিদ্ধান্ত নেবে যে আওয়ামী লীগ নির্বাচন করবে কি করবে না, অথবা আওয়ামী লীগ দল হিসেবে তাদেরকে বিচারিক আদালতে বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে হবে। এরপরে বিচার বিভাগ সিদ্ধান্ত নেবে যে আওয়ামী লীগের রাজনীতি করার অধিকার থাকবে কি থাকবে না। দ্বিতীয় বিষয়টা হলো আগামী 15ই আগস্ট সবাই চিন্তা করছে, সবাই মনে করছে যে আগামী 15ই আগস্ট আওয়ামী লীগ এই 15ই আগস্ট উপলক্ষে একটি প্রতি বিপ্লব ঘটাতে পারে, কিংবা একটা অরাজক পরিস্থিতি সৃষ্টি করতে পারে। সো এ ব্যাপারে আমার বক্তব্য হচ্ছে যে প্রতি বিপ্লবের যে, অবশ্যই বিপ্লবের পরে প্রতি বিপ্লব হতে পারে, এটা স্বাভাবিক, বিপ্লবের একটা ইফেক্ট, আফটার ইফেক্ট। তো সেক্ষেত্রে আমি মনে করি যে প্রতি বিপ্লব যেটা হওয়ার সম্ভাবনা ছিল আমাদের বাংলাদেশে, তার দুটা ধাপ অলরেডি কিন্তু পার হয়ে গেছে। প্রথম ধাপে প্রতি বিপ্লব হওয়ার একটা সম্ভাবনা ছিল আর্মির ভিতর থেকে, সেনাবাহিনীর ভিতর থেকে, এবং এই সেনাবাহিনীর ভিতর থেকে ব্রিগেডিয়ার জিয়াউল হাসান, যিনি একদম বাকশালী এবং এই স্বৈরাচার শেখ হাসিনাকে একদম কি বলবো, শেখ হাসিনার একদম একজন সন্ত্রাসী হিসাবে কাজ করেছে, সন্ত্রাসীর মতো কাজ করেছে, শেখ হাসিনার একটা লাঠিয়াল বাহিনীর মতো কাজ করেছে জিয়াউল হাসান। সুতরাং এই যে গ্রুপটা ছিল, এই গ্রুপটাকে সরিয়ে সেনাবাহিনীতে আবার নতুনভাবে পদায়ন করা হয়েছে। তো এই যে সেনাবাহিনীর ভিতর থেকে যে প্রতি বিপ্লব হওয়ার সম্ভাবনা ছিল, সেটা বন্ধ করা হয়েছে। দ্বিতীয়ত, যেখানে প্রতি বিপ্লব হওয়ার সম্ভাবনা ছিল, যে শেখ হাসিনা এবং তার পুত্র জয় যেটা বারবার বলার চেষ্টা করতেছিল যে শেখ হাসিনা পদত্যাগপত্র জমা দিয়ে যায় নাই, সেক্ষেত্রে যদি প্রধান বিচারপতি কিংবা হাইকোর্ট থেকে যদি কোনো রায় দেওয়া হতো যে না, বর্তমান যে উপদেষ্টা পরিষদ আছে এই উপদেষ্টা পরিষদ অবৈধ, সেক্ষেত্রে হয়তোবা একটা সম্ভাবনা ছিল প্রতি বিপ্লবের, বিচারিক প্রতি বিপ্লব। সেটাকেও ছাত্র সমাজ এবং সাধারণ জনতা সেটাকে প্রতিহত করেছে, এবং সেটা সময় মতো প্রতিহত করা গিয়েছে। হয়তোবা বড় ধরনের একটা সম্ভাবনা থাকার কথা ছিল। এরপরে যেখান থেকে প্রতি বিপ্লব হওয়ার কথা সম্ভাবনা দেখা গিয়েছিল মাঠে, সেটা হলো যে হিন্দু নির্যাতনের একটা কাহিনী তৈরি করে, হিন্দু নির্যাতনের সাজানো গল্প তৈরি করে মাঠে হিন্দুদেরকে দিয়ে একটা রাজনীতি করার একটা ষড়যন্ত্র শেখ হাসিনা দিল্লিতে বসে করার চেষ্টা করছে এবং করেছিল। এবং সেই হিন্দুদের আড়ালে বেশিরভাগ 90% ছাত্রলীগ যুবলীগের কর্মীরা যারা মাঠে সক্রিয় হওয়ার চেষ্টা করছিল। তো এটা এখন জনগণের কাছে কিন্তু স্পষ্ট হয়ে গেছে যে বাংলাদেশে, আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা বলি, বাংলাদেশের প্রায় প্রতিটা, আমি সিলেটের আমার বন্ধুদের কাছে জিজ্ঞাসা করেছি, চিটাগাংয়ের বন্ধুদের কাছে জিজ্ঞাসা করেছি, আমার খুলনার, রাজশাহী, বরিশাল, সকল জায়গার আমি 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 ব্যক্তিগতভাবে খবর নিয়েছি। কেউ বলতে পারে নাই এখনো পর্যন্ত যে হিন্দুদের বাড়ি ঘর কিংবা ব্যবসা প্রতিষ্ঠান আক্রমণ করা হয়েছে। হ্যাঁ, কিছু প্রাথমিক স্টেজে কিছু আক্রমণ করা হয়েছিল, সে তাদের হিন্দু না, তারা হিন্দু বাট আওয়ামী বাকশালী সন্ত্রাসী।
তারা রাজনৈতিকভাবে আক্রান্ত হয়েছে, কিন্তু ধর্মীয়ভাবে, সাম্প্রদায়িকভাবে এবার কোনো হিন্দু আক্রমণ হয় নাই। এবং আপনারা জানেন যে ইন্ডিয়ান মিডিয়াগুলো একটা বিভিন্ন ধরনের নকল ভিডিও তৈরি করে, এআই এর মাধ্যমে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে নকল ভিডিও তৈরি করে এই ধরনের গুজব সৃষ্টি করেছিল। তারপরে হচ্ছে সীমান্তে দেখা গেছে যে এপারে কিছু লোকজনকে দাঁড় করায় রেখে, অর্থাৎ বাংলাদেশের এপারে কিছু লোকজনকে করায় রেখে ওপার থেকে ভিডিও গ্রহণ করেছে। এই লোকগুলো কিন্তু ওখানে শুধু দাঁড়িয়েছিল, তারা কিন্তু ওপারে যাওয়ার জন্য দাঁড়িয়েছিল না, একটা ভিডিও করার জন্য কিন্তু ওখানে দাঁড়িয়েছিল। এবং এ ধরনের সকল কিছুই এখন আস্তে আস্তে পরিষ্কার হয়ে যাচ্ছে যে আসলে হিন্দুদের মাধ্যমে একটা বিপ্লব করার একটা চেষ্টা করেছিল। তারপরে আপনারা দেখছেন যে গোপালগঞ্জের মানুষকে দিয়ে যে শেখ হাসিনাকে ফিরিয়ে আনা হবে, এরকম ধরনের একটা ঘটনা, এরকম ধরনের একটা অরাজক পরিস্থিতি সৃষ্টি করে একটা সম্ভাবনা তৈরি করার ছিল, যেগুলো একদমই মানে ধোপে টেকে নাই। সুতরাং এখানে 15ই আগস্ট বিপ্লব করে ফেলবে ছাত্র জনতা, যেখানে এখনো পর্যন্ত মাঠে আছে, এবং ছাত্র জনতা যেখানে সোচ্চার। এবং সব থেকে বড় যে মানে আমাদের একটা পজিটিভ পয়েন্ট, সেটা হলো যে ছাত্র জনতা খুবই সচেতন। আপনারা দেখছেন ইদানিং কালের যে ভিডিওগুলো আপনারা দেখতে পাচ্ছেন, যে বিশেষ করে মাঠে ময়দানে ছাত্র এবং জনতা অত্যন্ত সচেতন, যে কোনোভাবেই যাতে আওয়ামী সন্ত্রাসীরা কোনোভাবেই যাতে মাথা চাড়া দিয়ে উঠতে না পারে। গত 16 বছরে এদেশের মানুষকে নাকানি চুবানি খাওয়ানো হয়েছে, গণতান্ত্রিকামী মানুষকে যারা ভোটের অধিকার দেওয়া হয় না, তাদেরকে ভোট কেন্দ্রে যেতে দেওয়া হয় না, তাদেরকে কোনোভাবে নাগরিক অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে, কাউকে কথা বলতে দেওয়া হয় নাই, কাউকে লিখতে দেওয়া হয় নাই। এগুলো শেষ করা যাবে না। সর্বশেষ যে হাজার হাজার ছাত্র এবং জনতাকে হত্যা করে শেখ হাসিনা স্বৈরাচারের সর্বোচ্চ, বর্তমানে পৃথিবীর জীবিত স্বৈরাচার হিসেবে সারা বিশ্বে প্রতিমান হয়েছে, এবং পিছনের দরজা দিয়ে নেতাকর্মীদেরকে ফেলে রেখে পালিয়ে গেছে যে নেত্রী, সেই নেত্রীর জন্য আবার বাংলাদেশের ছাত্রলীগ যুবলীগ মাঠে নেমে বিশৃঙ্খলা সৃষ্টি করবে, এই সাহস আমি বলতে পারি এই ছাত্র জনতার সামনে এই সাহস আওয়ামী বাকশালীদের নাই। কারণ তারা জানে যে তারা গত 16 বছর ধরে যে অন্যায় এবং অত্যাচার করেছে। আমি একটু মনে করিয়ে দিতে চাই স্বাধীনতার সময়কার ঘটনা। 1971 সালে আমরা যে আশা এবং আকাঙ্ক্ষা নিয়ে আমাদের পূর্বপুরুষ মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল, আমরা স্বাধীনতার পরেই যখন শেখ মুজিব পাকিস্তান থেকে ফেরত এসে বাংলাদেশে আসলো, তারপরে থেকেই কিন্তু আস্তে আস্তে পট পরিবর্তন হয়ে গেল। স্বাধীনতার যে মূল যে ডিমান্ড ছিল, যে নাগরিক অধিকার, সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক ন্যায় বিচার, এটাকে রীতিমতো লাথি মেরে দূরে ঠেলে দিয়ে একনায়কতন্ত্র বাকশাল প্রতিষ্ঠা করেছিল। এবং 1975 সালে শেখ মুজিবের করুণ হত্যার মধ্য দিয়ে সেই বাকশাল কিন্তু আমরা বাংলাদেশের জনগণ এবং এদেশের সেনাবাহিনী কিন্তু সেটা প্রতিহত করেছিল, এবং নতুন করে আবার মেজর জেনারেল জিয়াউর রহমান, প্রয়াত মরহুম প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাত ধরেই কিন্তু বহুদলীয় গণতন্ত্র এদেশে প্রতিষ্ঠা হয়েছিল। সুতরাং আমি বিশেষ করে আপনাদেরকে আহ্বান জানাবো, আগামী 15 তারিখ আমরা, তারপরেও আমরা সচেতনতার জন্য আগামী 15 তারিখ আমরা সবাই মাঠে থাকবো, এবং আওয়ামী সন্ত্রাসীদেরকে আমরা প্রতিহত করব। যদি তারা মাঠে নামে, আমার ধারণা তারা মাঠে নামার সাহস পাবে না। অনেক ধন্যবাদ আপনাদেরকে আমার বক্তব্য শোনার জন্য, এবং আগামীতে আবার নতুন বিষয় নিয়ে হাজির হব। আসসালামু আলাইকুম।